সবাই দেখেছি একটা তুমি বিশাল সেটব্যাকের থ্রু দিয়ে পাস করেছিলে। আমাকে অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং রাষ্ট্র রাজধর্ম পালন করতে গিয়েছে এবং আমি সেই অগ্নি পরীক্ষা পার করেছি। তোমার ফ্যামিলি থেকেও তোমাকে সাপোর্ট করে? আমি যে পরিবার বিলং করতাম সেই পরিবারে এরকম ঘটনা কারোর কোনোদিন ঘটেনি। Hi friends, welcome to my show. Today we have with us Anindya Chattopadhyay, journalist, a politician, also a budding entrepreneur in Bengal. Life is a roller coaster ride, and today he's with us to share some of his life experiences so that he can actually motivate today's youth and let us know as to how he has evolved out of all the odds, and today he's a successful man. So let's not waste time. অনিন্দ্য দা নমস্কার। 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 প্রথমে রিমা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আজকে পডকাস্টে আমাদের ডেকেছো এবং সাধারণের জন্য যে তুমি এইভাবে পডকাস্ট চালু করেছো এটা তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার না করে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমিও একটু বলে নিই। অনিন্দ্যদার সাথে আমার অনেক ছোটবেলাকার চেনা পরিচিত, মানে ফ্রম দ্য এজ অফ 16 হি নোজ মি। তো ওনার সাথে একটা আই হ্যাভ আ ভেরি নস্টালজিক বন্ড উইথ হিম। অ্যান্ড ওয়েন আই পডকাস্টটা স্টার্ট করার পর আমার একটাই ছিল যে একটা টাইমে যেই মানুষগুলো আমাকে মোটিভেট করেছিল তাদেরকে আমার শোতে আনতে পারি আর তাদের চিন্তাধারাগুলো সবার সামনে তুলে ধরতে পারি। সো টুডে উই হ্যাভ অরিন্দম চট্টোপাধ্যায় উইথ আস and we are going to talk a lot with him. So be patient and listen to us in this podcast. তো এবার অনিন্দ্যদা বলো তোমার, tell us something about your childhood. দেখো, আমি ছোটবেলা আমার কেটেছে উত্তর কলকাতায় এবং উত্তর কলকাতায় অত্যন্ত বনেদি পরিবারে আমার জন্ম। তারপরে বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা, তারপরে কলেজ এবং তারপরে সাংবাদিকতার জগৎ। এবং আমার জীবনে তুমি যেটা বললে তিনটে ফেজ বললে, প্রথমটা বললে যে সাংবাদিকতা, পরেরটা হলো মাঝখানেরটা হচ্ছে পলিটিক্স এবং তারপরে শেষেরটা হলো এন্টারপ্রেনার বা ব্যবসায়ী বা শিল্পোদ্যোগী, যাই বলো। তো আমার না এই পলিটিক্সের ব্যাপারটা অনেকটা আগে এসছে রাদার জার্নালিজম। কারণ 1984 সালে আমার ছোটোবেলা থেকেই ইন্দিরা গান্ধী মানে মিসেস গান্ধীর প্রতি আমার একটা অদ্ভুত ধরনের শ্রদ্ধা ছিল। তার কারণ হচ্ছে আমি আমার ছোটোবেলাটায় আমি দেখেছিলাম যে 77 সালে একটা মানুষ এমার্জেন্সি করা এবং তারপরে তার হেরে যাওয়া, কারাবাস এবং 3 বছরের মধ্যে 2/3 মেজরিটি নিয়ে আবার দেশ শাসন করা, এই কামব্যাকটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করতো। এবং 84 সালে যে বছরে মিসেস গান্ধী মারা যান, 15 অগস্টে আমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হই। তখন ছাত্র রাজনীতির মধ্যে আবেগ ছিল, আদর্শ ছিল এবং যারা সেই সময় ছাত্র রাজনীতি করতো তারা একটা কোনো কিছু স্বপ্ন দেখে করতো আর কি। এবং তুমি জানো 84 সাল, তখন লেফট ফ্রন্ট এসে গেছে 77-এ, কিন্তু তারপরেও কেন একটা মিসেস গান্ধী এবং কংগ্রেসের রাজনীতির প্রতি আমার আকর্ষণ সেটা ছিল যে কোনো কারণেই। এই 84 সাল থেকে আমি 15 আগস্ট 1984-এ জয়েন করলাম ছাত্র রাজনীতিতে। 31 অক্টোবর মারা গেলেন মিসেস গান্ধী। একটা প্রচণ্ড কষ্ট ভেতরে আমি পেয়েছিলাম এবং সেটা বলার মতো নয়। তারপরে আমি রাজনীতি করেছি, তারপরে ছাত্র রাজনীতি থেকে তারপরে আমি যখন পেশাগত জীবনে গেলাম আর কি, মানে সাংবাদিকতা, বিভিন্ন খবরের কাগজ বা বিভিন্ন ম্যাগাজিনে যখন লেখালেখি করছি, স্থানীয় পত্রিকা, ছোট ছোট পত্রিকা এবং করে তারপরে হয়তো রাজনীতিটা থেকে তখন এই পেশাগত কারণে খানিকটা দূরে চলে গেলাম এবং সাংবাদিকতাটা তখন ফুল ফ্লেজড শুরু করলাম 80 দশকের শেষের দিকে। এবং টানা আমার জীবনে 38টা বছর। এবং সেই সাংবাদিকতাটা বলতে পারো অনেকটা রাজনৈতিক আঙিনাকে কেন্দ্র করেও ছিল। আমি রাজনীতি করতাম, ফলে আমার প্রচুর
রাজনীতির জগতের লোকের সঙ্গে পরিচয় ছিল, পাশাপাশি সাংবাদিকতায় যখন এলাম তখন এই রাজনীতি এবং সাংবাদিকতার একটা অদ্ভুত ব্লেন্ড হলো। একদম। এবং এই ব্লেন্ডিংটার ফলে যেটা হলো, আমার কাজ করতে অনেক সুবিধে হতো এবং আমি যে কোনো জিনিস এক্সপ্লোর করতে পারতাম। আমি বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছি সাংবাদিকতা করে, এবং বলতে দ্বিধা নেই যে আমি সাংবাদিকতা আমার আজ পর্যন্ত, আমি খুব গর্বের সঙ্গে বলি রিমা, যে আমার খবরের কোনো রিজয়েন্ডার হয়নি। আমার অনেকগুলো দারুণ দারুণ খবর রাজ্য এবং দেশে শোরগোল পড়েছিল, কিন্তু আমি এমন কোনো খবর করিনি যেটাতে বলতে পারো যে সেটা নিয়ে অনেক বেশি কেউ লিখেছে না এটা ঠিক নয়। আচ্ছা, তো মানে এই যে সাংবাদিকতা করার যে এনথুজিয়াজমটা, তুমি তো প্রেসিডেন্সি কলেজের ছেলে, তোমার সাবজেক্ট কি ছিল অনিন্দা? আমার অর্থনীতি ছিল। অর্থনীতি ছিল। তো তোমার কি এই প্রেসিডেন্সি কলেজের একটা মানে একটা মুভমেন্টের মধ্যে সবসময় থাকা, স্টুডেন্টদের মধ্যে একটা এই ব্যাপারটা কিন্তু সবসময় থাকে, তো ইজ দ্যাট আমার আ রাজনীতিটা রিজন কিন্তু- ওয়াই ইউ কাইন্ড অফ চোজ জার্নালিজম অ্যান্ড দেন লেটার অন বিকেম আ না, পলিটিশিয়ান? মানে আমি বলি যে এটা একটা কাকতালীয় ব্যাপার। আমি বাংলা সাহিত্যের প্রতি আমার একটা অনুরাগ ছিল, এবং তুমি জানো বাঙালি ছেলেমেয়েরা 16, 17, 18, 19 বছরে কবিতা টবিতা লেখে প্রেমে পড়ে, সাধারণত বাঙালিদের একদম, একদম। সাইকোলজি আর কি। তো আমারও সেই মনস্তত্ত্বের মধ্যে সেটা ছিল, এবং আমি কবিতা লিখতাম। ধরো রবি ঠাকুরের জোড়াসাগর বাড়িতে ছাদে, যেখানে কাদম্বিনী দেবী সুইসাইড করেছিলেন, সেই ঘরটার সামনে আমরা বসতাম, আড্ডা হতো। বা ধরো কফি হাউস, যে যে নস্টালজিক জায়গাগুলো একদম। বাঙালির কফি। আজকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের ওই 80-র দশকে, 90-এর দশকের শুরুর দিকটায় কিন্তু এটা ভীষণভাবে প্রভাবিত করতো। কলেজে তো রাজনীতিটা থাকবেই, কলেজ রাজনীতি যাকে বলে, কিন্তু আমার রাজনীতিটা কিন্তু স্কুল থেকে। আচ্ছা। আমার রাজনীতিটা হয়েছিল কিন্তু পাড়াগতভাবে, কারণ যেহেতু আমি মিসেস গান্ধীকে একটা তার আদর্শে মানে এটা বলতে পারো যে অনুপ্রাণিত ছিলাম, ফলত পাড়াগত রাজনীতিটা আমার আগে, পরে আমি কলেজগত রাজনীতিতে যুক্ত হই এবং বিশ্ববিদ্যালয় চত্বরেও যাই। কিন্তু একটা জিনিস বলি, সবাই এখন একটা ইদানিং কথা হয় না যে রাজনীতি হচ্ছে একটা খুব লাভজনক ব্যবসা। আমাদের সময় কিন্তু রাজনীতি বলো বা সাংবাদিকতা বলো, কোনোটাই কিন্তু এখন যেটা আমরা দেখি, হয়তো তোমরা এটা একটা নতুন শব্দ ন্যারেটিভ এইটা বলবে যে এখন তোমাদের সব কিছুই ওল্ড স্কুলিংয়ের কাছে খারাপ লাগে, তা কিন্তু নয়। আমি তোমাকে কতগুলো যুক্তি দিয়ে, বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বলি যে আমরা যে রাজনীতি করেছি সেই সময় আমাদের একটা যে স্বপ্ন ছিল, ধরো কিছু একটা সমাজ পরিবর্তনের স্বপ্ন। একদম। হ্যাঁ, আমি যে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি চত্বরে বড় হয়েছি সেটা ছিল নকশালবাড়ি আন্দোলনের একটা বড় জায়গা। 70-এর দশকের শুরুর দিকে কিন্তু প্রতিদিন এই কলেজ স্ট্রিট চত্বরে বোমাবাজি, খুন, পুলিশের এনকাউন্টার, পথ অবরোধ ইত্যাদিগুলো আমরা দেখেছি। কিন্তু সেখানেও একটা সমাজ পরিবর্তনের একটা বিষয় থাকতো। Obviously. তো সেখানে একটা আবেগ কাজ করতো। ছাত্র রাজনীতিতে আমরা যখন এলাম, আমরা বামপন্থী রাজনীতির বিরুদ্ধে লড়াই করব, আমরা আবার একটা বদল আনব। কিন্তু রাজনীতির রাস্তাটা কিন্তু খুব সহজ নয়। পৃথিবীতে যতগুলো রাষ্ট্রনায়ক এসছেন বা জননেতা এসছেন, তাদের কিন্তু অনেক লড়াই করে, এবং আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে অনেক লড়াই করে এই জায়গা আসতে হয়েছে। জ্যোতি বসুকে লড়াই করে, বিধানচন্দ্র রায়ের এগেনস্টে লড়াই করে আসতে হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলতে পারো রাদার অনেকটাই জ্যোতিবাবুর মসৃণ পথে বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিলেন, কিন্তু যুক্তফ্রন্ট চলে গিয়ে লড়াই করে সিদ্ধার্থ শঙ্কর রায়কে এসছে। এবং এই চারজন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়কে অত্যন্ত কাছ থেকে পেয়েছি, আমি জ্যোতি বসুকে অত্যন্ত কাছ থেকে পেয়েছি, আমি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কাছ থেকে পেয়েছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই যে আমি খুব কাছ থেকে পেয়েছি। সুতরাং রাজনীতি যে এখন বলা হয় একটা ভালো পেশা, কেউ কিছু করতে না পারলে যে রাজনীতি করো, সেখান থেকে রোজগার করা যায়, কিন্তু আমাকে রাজনীতি আমি 84 সালে করেছি রিমা। আমি 2010 সালে জনপ্রতিনিধির টিকিট পেয়েছি। ওদিকে ধরে নাও 16 বছর, আর এদিকে 10 বছর, 26টা বছর আমার একটা জনপ্রতিনিধি হতে গিয়ে লড়াই করতে হয়েছে, একদম। তবে আমি টিকিট কোনো পেয়েছি। সংগ্রাম ছাড়া তো কোনো রকমই কোনো ইয়ে করা যায় না। এবার দেখো, এই যে তোমার এই পুরো প্রসেসটা, এই যে জার্নিটা,
নিশ্চয়ই ফ্যামিলিরও এর মধ্যে কিছু তো কন্ট্রিবিউশন থাকবেই, কোনো রকম তো মোটিভেশন পেয়েছো নিশ্চয়ই। তো আমি জানতে চাই যে বাবা মার কি রোল আছে তোমার এই জার্নালিজম নেওয়ার জন্য, কি লেটার পলিটিক্স অ্যান্ড ইয়ে? দেখো, আমার বাবা খুব উচ্চপদস্থ সরকারি আধিকারিক ছিলেন স্বাস্থ্য দপ্তরে। মা একেবারেই গৃহবধূ বা হোম মেকার যাই বলো। বাবা কিন্তু কোনোদিন রাজনীতি পছন্দ করতেন না। তো সাধারণত মধ্যবিত্ত পরিবারে যে পড়াশোনা করো, চাকরি করো, প্রবাবলি সরকারি চাকরি করো। বাবা যেহেতু নিজে সরকারি উচ্চপদস্থ আমলা ছিলেন, বাবা চাইতেন যে আমি এবং আমার দিদি যাতে সরকারি জায়গাতেই যায় আর কি। কিন্তু মানুষ ভাবে এক আর ঘটনা হয় এক। হয় এক। ম্যান প্রপোজেস গড হ্যাঁ, ডিসপোজেস। কিন্তু ওই যে বাবা হয়তো খানিকটা সন্তান স্নেহে ছেলে রাজনীতি করছে মেনে নিতেন, ছেলে সাংবাদিকতা করছেন। কারণ দেখো, তখনকার না 80-র দশকে সাংবাদিক ব্যাপারটা, হয়তো সাংবাদিক এখনকার মতো এই মিডিয়া ব্যাপারটা মানে জীবনে glamour ছিল প্রতিটা না না ওটার ইয়ের সাথে। প্রতিটা মুহূর্ত যে মিডিয়াকে কেন্দ্র করে, মানে ছবি না দিলে তোমার অস্তিত্ব নেই। তখন একটা ছবি কোনো জায়গায় বেরোলে একটা বিরাট বড় ব্যাপার, একদম, একদম। লেখা বিরাট বড় ব্যাপার। তো সুতরাং বাবা চাইতেন না, কিন্তু যা হয় আর কি। আমরা সেটা আমি মানিনি। ফলে আমি রাজনীতিও করেছি। সাংবাদিকতার জগতে যখন এলাম, এই ধরনের পেশায় কে কতদিন টিকে থাকতে পারে, এবং এইটা যে কোনো মানে এটা যে কারুর ক্যারিয়ার হতে পারে, এবং সেই ক্যারিয়ার সেই তখন তখন- তখন কিন্তু খুব নামি নামি সাংবাদিক বাবাদের সঙ্গে পরিচিত ছিলেন। বরুণ সেনগুপ্ত ছিলেন প্রয়াত, তারপরে গৌরকিশোর ঘোষ ছিলেন, কান্তি চৌধুরী ছিলেন। এরকম ডাক সাইটে সাংবাদিকদের কথা বাবার মুখে আমি শুনতাম। কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন, বাবা তাদের প্রতিষ্ঠিত অবস্থায় দেখছেন। কিন্তু প্রতিষ্ঠার জন্য লড়াই নিজের ঘরে যে করছে, তার প্রতিষ্ঠা কতদিনে আসবে সেটা সেটা নিয়ে তো- উদ্বিগ্ন ছিলেন। একদম, এটা তো আমার জীবনেও ঘটেছে। জার্নালিজম পড়ার পর আমার বাড়ির লোকেরা সবাই ভাবতো যে রিপোর্টার হবে, এইখানে যেতে হবে, ফিল্ডে যেতে হবে, তার যে নিউজ রিডিং করো। ইটস বিন লাইক দ্যাট অলওয়েজ। একটা ট্যাবু সবসময় উইথ জার্নালিজম অ্যাসোসিয়েটেড ছিল। এবার দেখো, তোমার তো জার্নিটা একটা বিশাল ভাবে ঘটেছে, মানে ইন দ্য সেন্স টার্ময়েলিক ছিল, কিছুটা টার্ময়েলিক ছিল। এই যে তোমার ধরো পলিটিশিয়ান থেকে অন্ত্রপ্রনারের এই যে এই ট্রানজিশন টাইমটা যখন তুমি চেঞ্জ করো, আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি একটা তুমি বিশাল সেটব্যাকের থ্রু দিয়ে পাস করেছিলে। তো আমি জানতে চাই অনিন্দদা, এটা ইটস গোয়িং টু বি আ মোটিভেশন ফর আ লট অফ পিপল অফ টুডেজ টাইমস অলসো, যে কি করে এত বড় একটাকে ধাক্কাকে পিছিয়ে রেখেও অনেক এগিয়ে যাওয়া যায়, অনেক সাকসেসফুল হওয়া যায়। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন এবার তুমি বললে। ডেফিনেটলি আমার জীবনে আহ, অন্যতম সেরা বলতে পারো সেটব্যাক। সেরা শব্দটা এই কারণেই বললাম যে আমাকে একটা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং রাষ্ট্র রাজধর্ম পালন করতে গিয়েছে, এবং আমি সেই অগ্নি পরীক্ষা পার করেছি, এবং অগ্নি পরীক্ষাতে আমি সসম্মানে উত্তীর্ণ হয়েছি। তার কারণ যে অভিযোগ আমার বিরুদ্ধে এসেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে, এবং তার জন্য আমাকে কারাবাসও হতে হয়েছিল, সেটা প্রমাণ করতে পারেনি কেউই। এবং অভিযোগকারীরা তারাও পরবর্তীকালে এটাকে তোমরা এখন বলো কর্মা, আমরা ছোটবেলায় যেটা বলতাম কর্মফল, তারাও প্রত্যেকে তাদেরও কারাবাস হয়েছে, তারাও জেলে কাটিয়েছে। এবং যে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর দুটো পার্ট আছে। একটা হচ্ছে অভিযোগ যখন আসছে তখন আমার ডিফেন্স করার কোনো সুযোগ ছিল না, আমাকে কেউ জানতে চায়নি যে অভিযোগগুলো এসছে, সেই অভিযোগগুলোর সত্যতা কতটা। সাধারণত আমি একজন সাংবাদিক হিসেবে আমি সেদিনকে আমার চোখ খুলে গিয়েছিল যে মিডিয়া ট্রায়ালটা কতটা ভয়ঙ্কর হতে পারে, এবং মিডিয়া ট্রায়ালে সফট টার্গেট কাকে তৈরি করে দেওয়া যায়। এবং একজন সাংবাদিক তিনি নিজের কারিশমা প্রমাণ করার জন্য একজন সফট টার্গেটকে ধরে নিয়ে তাকে অ্যাকিউজ করে কতটা দূর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। যাই হোক, আমি বিস্তারিত কিছু বলবো না এই কারণে, কারণ আমি এটাকে একেবারেই সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরিয়ে আমার জীবনকে মূল স্রোতে ফেরত নিয়ে এসেছি। তার কারণ রাজ্য সরকার আমার বিরুদ্ধে সমস্ত যে অভিযোগ ছিল, মামলা, সেটা প্রত্যাহার করেছে।
বিনা শর্তে। এবং তারা বুঝতেও পেরেছে যে সে সময় যারা অভিযোগ করেছিল তারা তো মানে অভিযোগকারী, তারা যেমন অন্যায় করেছিল, বেআইনি কাজ করছিল, তার প্রতিবাদ করতে গিয়ে এখানেই আমি বলি যে আমার সিদ্ধান্তটা সোজা ছিল, রিমা, আমি অন্যায় যেটা হয়েছিল তার প্রত্যেকটি প্রমাণ নিয়ে গিয়ে আমি আদালতে জমা করেছিলাম। এবং যে মিডিয়া ট্রায়ালে আমার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছিল এবং তারও কিন্তু প্রমাণ আমি জমা করেছিলাম। ফলে অভিযোগকারীদের কিন্তু আর মানে পালানো ছাড়া আর কোনো পথ ছিল না। তবে ওই যে বললাম যেটা শুরুতেই, যে কর্মফল, অভিযোগকারীদের মধ্যে অনেকেই তাদেরও জেল হাজত হয়েছিল। তো সেটা আনন্দের কথা নয়, কারণ এটা একটা ভীষণ ট্রমাটাইজড বিষয় এটা, এবং সেইটাকে কাটাতে গিয়ে আমার ভীষণ বেশ কিছুটা সময় লেগেছে। কিন্তু আমি আমার রাজনৈতিক কেরিয়ারের, আমার জনপ্রতিনিধিত্বের পুরো সময়টা আমি সম্মানের সঙ্গে মানুষের সঙ্গে কাজ করে সেটা কাটিয়েছি। এবং আগামী দিনেও যদি কোনোদিন সুযোগ আসে এই রাজনৈতিক আঙিনায় মানুষের সেবা করার, ডেফিনেটলি করব। আমি এর সঙ্গে বলে রাখি, আমি ইতিমধ্যেই একটা সংগঠন তৈরি করেছি বাঙালিদের জন্য, বাংলা ভাষা এবং বাঙালি ঐতিহ্য, বাংলা সংস্কৃতি এবং বাঙালির পাশে বাঙালি থাকুক, বাঙালির মাটি বাঙালির তাক, এই লড়াইটা আমি চালাচ্ছি। ফলত রাজনীতিতে আমরা যারা থাকি তারা বলি রাজনীতি হচ্ছে লম্বা রেসের ঘোড়া, রাজনীতি কোনোদিন শেষ হয় না। হয়তো সেই জগন্নাথের রথের চাকার মতো কখনো আমার রাজনীতিটা এখন মাটির কাছে আছে, আবার হয়তো ঘুরে এসে জগন্নাথ দেবের কাছে চলে আসবে। তো সেই কারণে আমি অত্যন্ত আশাবাদী যে আমার যেটুকু প্রজ্ঞা, মেধা, শিক্ষা আছে, আমি যে রাজনৈতিক দলটি করি সেই রাজনৈতিক দলে তার যদি কোনোদিন সঠিক মূল্যায়ন হয়, তাহলে আবার আমি হয়তো আমার হারানো জমি ফিরে পাবো।